আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো রয়েছে। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে আমরা গতদিন একটি অঙ্ক করানো হয়েছিল, অঙ্কের কিছু অংশ করানো হয়েছিল। সেই অঙ্কটারই বাকি অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণের অধ্যায়ে এই প্রশ্নটি মোটামুটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। চলো, প্রশ্নটাতে আমরা আগের দিনও প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে হচ্ছে এই লেনদেনগুলো দিয়ে কী বোঝানো হয়েছে। আজকেও আমরা চলো আবার একটু খেয়াল করে নেই যে কি বলা আছে কোশ্চেনে। সোনু ট্রেডার্সের প্রাপ্য নোট সংক্রান্ত হিসাবগুলি নিম্নরূপ। আচ্ছা, প্রাপ্য নোট সম্পর্কিত কিছু হিসাব এখানে কথা বলা রয়েছে। প্রাপ্য নোট ব্যাপারটাও কিন্তু প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত, তাই না? এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রাপ্য নোট আর প্রাপ্য হিসাব কিন্তু কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, 2013 সালে জানুয়ারি 1 তারিখে কি বলা আছে? 60 দিন মেয়াদি 25,000 টাকার একটি প্রাপ্য নোট প্রাপ্য হিসাব সুমি অ্যান্ড সন্স থেকে পাওয়া গেল। আচ্ছা, আমরা আজকে প্রথমেই যে কাজটা করব, আমরা হচ্ছে আজকে তোমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার জন্য যে প্রয়োজনীয় জাবেদা দাখিলাগুলো, সে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিব কোথায়? সোনু ট্রেডার্সের বইতে, হ্যাঁ, হিসাব বইতে। আচ্ছা, তাহলে এই দেখো, প্রথম যে প্রশ্নটাতে বলা রয়েছে 60 দিন মেয়াদি একটি প্রাপ্য নোট, তাই না? 25,000 টাকার একটি প্রাপ্য নোট প্রাপ্য হিসাব কার কাছ থেকে? সুমি অ্যান্ড সন্স থেকে পাওয়া গেছে। আচ্ছা, আমরা একটা ছক করি, তাই না? আচ্ছা, প্রাপ্য নোট যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে কিন্তু প্রাপ্য হিসাব যেটা থাকে সেটা সেই প্রাপ্য হিসাবটাকে বিপরীত দিকে দাখিলা দিতে হয়, অর্থাৎ প্রাপ্য নোট হিসাব হবে ডেবিট এবং প্রাপ্য হিসাব হবে কি? ক্রেডিট। প্রাপ্য নোট হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা ব্যাখ্যাটা কি হবে? প্রাপ্য নোটে স্বীকৃতি পাওয়া
গেল। আচ্ছা, প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেলে এই ধরনের জাবেদা আমরা দিয়ে থাকি জাবেদা বইতে। তাহলে প্রাপ্য নোট হিসাবটা এখানে ডেবিট এবং প্রাপ্য হিসাবটা ক্রেডিট করা হয়েছে। প্রাপ্য হিসাবটা ক্রেডিট করা হয়েছে কেন? প্রাপ্য হিসাব সাধারণত আমরা ডেবিট দিকে লিখে থাকি, কিন্তু এখানে ক্রেডিট হয়েছে কেন? যেহেতু সুমি অ্যান্ড সন্স নামক প্রাপ্য হিসাব থেকে আমরা কি একটা প্রাপ্য নোট পেয়ে গিয়েছি, তাই না? এই কারণে প্রাপ্য হিসাবটাকে কমিয়ে ক্রেডিট করে দেখানো হয়েছে। আচ্ছা, এখন চলো এই যে এখানে বলা হয়েছে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল। হ্যাঁ, প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল কথাটা কিন্তু আমরা তখনই ব্যাখ্যা দিয়ে থাকি যখন এভাবে কোনো লেনদেনে বলা থাকবে যে কোনো একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে যখন একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে যখন হচ্ছে কি করা হয়, সাধারণত কোনো লেনদেন হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ ক্রেতার যে কোম্পানি থাকে, ক্রেতা বা হচ্ছে কোনো ক্রেতা প্রতিষ্ঠান যখন হচ্ছে বিক্রেতাকে কোনো প্রাপ্য নোট দিয়ে থাকে, হ্যাঁ, কোনো প্রাপ্য নোট দিয়ে থাকে, হ্যাঁ, কোনো সুদ উল্লেখ ছাড়া, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের দাখিলা দিয়ে থাকি, প্রাপ্য নোট হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের যে লেনদেনটা আছে সেখানে কি বলা আছে সেখানে খেয়াল করি। জানুয়ারি 10 তারিখ প্রাপ্য হিসাব আদিল ব্রাদার্সের নিকট থেকে 90 দিন মেয়াদি 15% হার সুদসহ 30,000 টাকার একটি প্রাপ্য নোট পাওয়া গেল। আচ্ছা, এখন দেখো এই যে 15% হার সুদসহ, হ্যাঁ, এর আগের যে লেনদেনটা ছিল সেখানে কিন্তু কোনো সুদের কথা বলা নেই, তার মানে কি এটা হচ্ছে সুদবিহীন কি প্রাপ্য নোট ছিল। আর এখানে কি 15% হার সুদসহ যেহেতু বলা রয়েছে, 15% হার সুদসহ হচ্ছে প্রাপ্য নোটের একটা অভিহিত মূল্য দেওয়া রয়েছে, তাই না? অভিহিত মূল্যর সাথে একটা কি সুদ যোগ করে এখানে বলা রয়েছে, হ্যাঁ, প্রাপ্য নোটের কথা। তাহলে এটা হচ্ছে কি এই জানুয়ারি 10 তারিখে যেটা হয়েছে এটা হচ্ছে সুদ সহ হচ্ছে সুদ উল্লেখ পূর্বক যে ধরনের প্রাপ্য নোট আমরা পেয়ে থাকি। আর এই জানুয়ারির 1 তারিখের যে লেনদেনটা এটা হচ্ছে সুদ উল্লেখ ছাড়া প্রাপ্য নোটের স্বীকৃতি যখন পাওয়া যায়। আচ্ছা, এখানেও তাহলে আমরা এ ধরনেরই একটি দাখিলা দিয়ে থাকি, ঠিক আছে, যে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল। আচ্ছা, এখানেও একইভাবে প্রাপ্য নোট হিসাব ডেবিট কত টাকা? 30,000 টাকা। প্রাপ্য হিসাব আদিল ব্রাদার্স, 30,000 টাকা। এখানেও ব্যাখ্যা লিখে দিতে হবে যে প্রাপ্য নোটে স্বীকৃতি পাওয়া গেল। ঠিক আছে, এটা আমি আবার লিখছি না, এটা তোমরা বুঝে নেবে। আচ্ছা, এখন দেখো পরবর্তী যে লেনদেনটা সেখানে কি বলা রয়েছে। জানুয়ারির 15 তারিখে সুমি অ্যান্ড সন্স থেকে প্রাপ্য নোট 12% বাট্টায় ভাঙানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু এটা পরিষ্কার করে দিই বোর্ডটা। আচ্ছা, এখানে বলা রয়েছে যে সুমি অ্যান্ড সন্স, না, সুমি অ্যান্ড সন্সের যে নোটটা ছিল তাদের কাছ থেকে যে নোটটা
পাওয়া গিয়েছে, প্রাপ্য নোটটা পাওয়া গেছে, সেটা 12% বারটায় ভাঙানো হয়েছে। কারা ভাঙিয়েছে? সোনু ট্রেডার্স। হ্যাঁ, আচ্ছা, ভাঙানো হয় সাধারণত কি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, তো প্রাপ্য নোট যখন ভাঙানো হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করে থাকি? সেক্ষেত্রে আমরা সাধারণত যেহেতু এটা আমরা ভাঙিয়ে ফেলেছি সে কারণে আমরা নগদ প্রাপ্তি বাড়বে। হ্যাঁ, এই যে সোনু ট্রেডার্সের নগদ প্রাপ্তি বাড়বে। এবং এখানে দেখো যে একটা এখানে যেহেতু কোনো সুদের কথা বলা নেই, এখানে আর সুদ আমার কি অন্তর্ভুক্ত করতে হচ্ছে না ভাঙানোর ক্ষেত্রে। আমি এখানে অন্তর্ভুক্ত করব হচ্ছে কি 12% যে চার্জটা বা খরচটা ব্যাংকে দিতে হচ্ছে। কার দিতে হচ্ছে? সোনু ট্রেডার্সের। হ্যাঁ, যে খরচটা দিতে হচ্ছে সেটা অন্তর্ভুক্ত করব। আচ্ছা, আমরা আসো জাবেদা দাখিলার মাধ্যমে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হই। জানুয়ারির কত? 15। নগদান হিসাব ডেবিট, তারপরে কি বলেছিলাম? সুদ, খরচ হিসাব ডেবিট এবং আর কি প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন নগদে আমরা কত টাকা অন্তর্ভুক্ত করব? আমি ক্যালকুলেশনটা আগে করে বলছি। কত টাকা এটা? 25,000 টাকার একটি প্রাপ্য নোট ছিল, যেটা হচ্ছে 12% যেটার উপরে চার্জ করতে হবে। এবং কত দিনের জন্য বলেছে? যে 60 দিন মেয়াদি। 60 দিন মেয়াদি হওয়ার কারণে এটা যেহেতু 60 দিন পরে ভাঙানোর কথা ছিল, কিন্তু ভাঙানো হয়ে গিয়েছে কবে? 15 তারিখে। হ্যাঁ, অর্থাৎ 45 দিন আগেই কি করা হয়েছে? ভাঙানো হয়ে গিয়েছে। যেহেতু 45 দিন আগেই ভাঙানো হয়ে গিয়েছে, এই জন্য এই যে খরচটা দিতে হচ্ছে সেটা হচ্ছে কত টাকা? যে খরচটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 45 দিন হারে আমার ধরতে হবে। এবং আমরা বছর ধরে থাকি সাধারণত কত? 365 দিন। সে কারণে 45 দিয়ে আমরা গুণ করব এবং 365 দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা, আমরা সুবিধার জন্য 360 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, 375 টাকা আসে আমাদের। 375 টাকা আসে আমাদের। আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যাটা আমরা কি লিখব? এটার ব্যাখ্যাটা আমরা লিখব যে সুমি অ্যান্ড সন্স। আচ্ছা, আমি লিখে দেখাই।
24,625 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু সুদ খরচটাকে এই টাকাটা থেকে বাদ দিয়ে নিয়েছি 25,000 টাকা, যেটা ছিল আমাদের প্রাপ্য নোটের অভিহিত মূল্য। প্রাপ্য নোটের অভিহিত মূল্য থেকে সুদ খরচটা বাদ দিয়ে আমরা কি করে থাকি, নগদানভুক্ত করে থাকি যে নিট আমার পাওনা যে টাকাটা, হ্যাঁ নিট পাওনা। আমরা কিন্তু আগের দিনও তোমাদের সুদ খরচ নির্ণয় করে দেখিয়েছিলাম, হ্যাঁ আদিল ব্রাদার্স, যেটা আদিল ব্রাদার্সের সুদ খরচ নির্ণয়টা কিন্তু আমরা আগে শিখেছিলাম। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সুদ খরচ নির্ণয় করাটা অনেক মানে অঙ্কগুলোতে সাধারণত এসে থাকে। তো সুদ খরচ নির্ণয় করার ক্ষেত্রে এবং এই যে নিট পাওনা, হ্যাঁ বলছিলাম যেটার কথা নিট পাওনা, এই যে নিট পাওনাটা হচ্ছে দেখো 24,625 টাকা। হ্যাঁ সুদ খরচ আমরা সাধারণত এখানে লিখেছি সুদ খরচ, হ্যাঁ কিন্তু এটা কিন্তু হচ্ছে তোমাদের বাট্টা, যখন বাট্টা করা হয় এবং বাট্টা করার ক্ষেত্রে যে চার্জটা আসে সেই চার্জটা বাদ দিতে হয়। কিসে থেকে বাদ দিতে হয়? বাদ দিতে হয় হচ্ছে প্রাপ্য নোটে যেটা অভিহিত মূল্য থাকে। হ্যাঁ আগের দিন আমরা দেখিয়েছিলাম যে বিলের অভিহিত মূল্য, এরকম একটা কথা আমরা লিখেছিলাম, বিলের অভিহিত মূল্য 30,000 টাকা, এরকম একটা কথা কিন্তু লেখা হয়েছিল। তো অভিহিত মূল্যটা কি, যে মূল্যটা আগে থেকে বলে দেয়া থাকে। প্রাপ্য নোট যেটাতে স্বীকৃতি পাওয়া গেছে, হ্যাঁ যেটাতে স্বীকৃতি পাওয়া গেছে সেটার একটা মূল্য বা ভ্যালু আগে থেকেই যেটা বলে দেয়া থাকে সেটা হয় অভিহিত মূল্য। এই অভিহিত মূল্যর সাথে আমরা সুদ আয় যোগ করে, হ্যাঁ সুদ আয়টা যোগ করে এবং কি বাট্টার যে খরচটা সেটা বাদ দিয়ে হচ্ছে ওই প্রাপ্য নোট যেটা, হ্যাঁ সেই প্রাপ্য নোট থেকে নগদ কত টাকা পাবো, হ্যাঁ নিট পাওনাটা কত টাকা সেটা আমরা নির্ণয় করে থাকি। আচ্ছা এখানে সেটাই আমি বলছি যে 25,000 টাকা থেকে সুদ খরচটা বাদ দিয়ে কিন্তু তারপরে আমরা বাকি টাকাটা হচ্ছে নগদের ঘরে আমাদের লিখতে হবে, যেহেতু এটাই হচ্ছে সোনু ট্রেডার্সের নিট পাওনা। কোথা থেকে নিট পাওনা? এই যে প্রাপ্য নোটটা, যেটা নাকি 60 দিন মেয়াদি 25,000 টাকার প্রাপ্য নোট। আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথা। পরবর্তী যে লেনদেনটা আছে সেটাতে আমরা চলে যাই। চলো পরবর্তী লেনদেনটাতে কি বলা আছে দেখো। আচ্ছা নিট আরেকটা কথা, নিট পাওনা নির্ণয় করার পরে কিন্তু আমরা হচ্ছে নিট পাওনা যেটা আমরা নির্ণয় করেছি সেটা থেকে আমরা যে অভিহিত মূল্য থেকে নিট পাওনা বাদ দিয়ে যেটা থাকে সেটা কিন্তু আমার এই সুদ খরচের সমান হতে হয়। হ্যাঁ আচ্ছা এখন তো আদিল ব্রাদার্স থেকে যে প্রাপ্য নোটটা 18% বাট্টায় যেটা ভাঙানো হয়েছে, হ্যাঁ এই যে 18% বাট্টায় ভাঙানোর কারণে এখানে দেখো যে সুমি অ্যান্ড সন্সের সাথে আদিল ব্রাদার্সের কিছুটা পার্থক্য রয়েছে। কোথায় পার্থক্য রয়েছে? হচ্ছে যে আদিল ব্রাদার্সের ক্ষেত্রে কিন্তু সুদের কথা বলে দেওয়া আছে। আমি বলেছিলাম যে সুদ উল্লেখ সহ, হ্যাঁ সুদ উল্লেখ সহ যে এই যে প্রাপ্য নোটের যে অভিহিত মূল্যটা বলে দেয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুদ খরচটা কি করতে হয় নির্ধারণ, এবং যেখানে বলে দেওয়া নেই এখানে কোনো সুদ খরচ কিন্তু আমরা দেখতে পাইনি, হ্যাঁ কোনো সুদ খরচ এখানে উল্লেখ করা নেই। যেহেতু কোনো সুদ খরচ উল্লেখ করা নেই সেহেতু আমরা শুধুমাত্র কি অন্যভাবে কিন্তু আমরা সুদ খরচটা নির্ণয় করে নিয়েছি, একটা সহজ উপায়। আচ্ছা তো আদিল ব্রাদার্স থেকে প্রাপ্য নোট 18% বাট্টায় যে ভাঙানো হয়েছে, এখানে আমাদের আর নতুন করে আমরা ক্যালকুলেশনে যাব না। ক্যালকুলেশনে যেহেতু আগের দিনে আমরা করে দেখিয়েছি, তো ওখানে আমাদের কত টাকা এসেছিল? 120 টাকার মতো কিন্তু আমাদের সুদ খরচ এসেছিল। তোমাদের মনে থাকার কথা, যেহেতু একটা পার্টি করানো হয়েছিল, ওখানে আমাদের সুদ খরচ এসেছিল কত টাকা? 120 টাকা, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে
সুদ খরচটা ছিল 120 টাকা না, এবং এটা ছিল কত, 30,000 টাকা। 120 টাকা বাদ দিলে 29,880 টাকা। $120 সুদ খরচ সহ আদিল ব্রাদার্সের এর প্রাপ্য নোটটি ভাঙানো হলো। তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রয়োজনীয় জাবেদা। যেহেতু 4টাই আমাদের হচ্ছে লেনদেন রয়েছে, 4টা জাবেদাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? 4টা জাবেদা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা তোমাদের নির্ণয় করে দেখাবো যে প্রাপ্য নোট হিসাবটা কিভাবে নির্ণয় করতে হয়। প্রাপ্য নোট হিসাব। সোনু ট্রেডার্স আচ্ছা, প্রাপ্য নোট হিসাবে আমরা কি করব? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জেরের একটা ঘর থাকে। আচ্ছা, দেখো আমরা যে জাবেদা গুলো দিয়েছি, 4টা জাবেদা দিয়েছি, 4টা জাবেদারই 4টা জাবেদা দাখিলের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রাপ্য নোট হিসাবটা ছিল। হ্যাঁ, তাহলে সবগুলোই আমাদের কি করতে হবে? প্রাপ্য নোট হিসাবে এন্ট্রি দিতে হবে। প্রাপ্য হিসাব প্রথমে ছিল 25,000 টাকা একটা। আচ্ছা, 25,000 টাকা ডেবিট জেরেও আসবে। আচ্ছা, পরবর্তীতে 10 তারিখে প্রাপ্য হিসাব নামে কত, 30,000 টাকা।
55,000 টাকা ডেবিট ব্যালেন্স আসবে। এবং 15 তারিখে আমরা হচ্ছে নগদান হিসাব এবং সুদ হিসাব নামে আলাদা করে আসবে না। নগদান হিসাব আমরা ডেবিট করেছিলাম, প্রাপ্য নোট ক্রেডিট করেছিলাম। তাহলে কত এসেছিল যেন? 24,625। অ্যামাউন্টটা ছিল কত? 24,625। আচ্ছা, আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। 55,000 ডেবিট ব্যালেন্স বিয়োগ 24,625, 30,375 টাকা। 30,375 টাকা। 30,375 টাকা হচ্ছে 15 তারিখে ডেবিট ব্যালেন্স। হ্যাঁ, প্রাপ্য নোট হিসাবের যে 15 তারিখের ডেবিট ব্যালেন্সটা সেটা কত? 30,375, 24,625 টাকা ক্রেডিট করার পরে। আচ্ছা, এরপরে আমরা কি করেছিলাম? সুদ খরচ ডেবিট করেছিলাম। সেটারও আমরা এখানে পোস্টিং দিব অবশ্যই সুদ খরচ নামে, সুদ কি খরচ হিসাব নামে। কত টাকা বলেছিলাম? 375 টাকা ক্রেডিট দিকে না, 375 টাকা। তাহলে এখানে কত থাকবে ডেবিট ব্যালেন্স? 30,000 টাকা। এবং একইভাবে আবারও 20 তারিখে আমরা পোস্টিং দিব কি নামে? নগদান হিসাব নামে। কত টাকা? 29,880 টাকা, তাই না? 29,880 টাকাটা কোথা থেকে এসেছে? ওই যে 120 টাকা সুদ খরচ ছিল সেটা বাদে 29,880 টাকা। এবং একইভাবে সুদ খরচ হিসাব নামে কত টাকা? 120 টাকা। 30,000 থেকে 29,880 বাদ দিলে থাকে কত? 120 টাকা, তাই না? 120 টাকা ডেবিট ব্যালেন্স। এবং প্রাপ্য নোট হিসাবে জানুয়ারির 20 তারিখে 2013 সালে জানুয়ারির 20 তারিখে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স থাকছে না। কোনো ব্যালেন্স না থাকলে কিন্তু আমাদের ব্যালেন্স কি করে দেখাতে হয়? নীল করে দেখাতে হয়, এভাবে। হ্যাঁ, এভাবে ব্যালেন্স নীল করে কিন্তু দেখাতে হয়। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমাদের মোটামুটি কিন্তু করা হয়ে গেছে প্রাপ্য নোট হিসাবটা। হ্যাঁ, প্রাপ্য নোট হিসাব করতে গেলে প্রাপ্য নোট সংশ্লিষ্ট যে জাবেদাগুলো থাকে সেগুলো পোস্টিং দেওয়ার মাধ্যমে কিন্তু প্রাপ্য নোট হিসাবটা প্রস্তুত আমরা করে থাকি। আচ্ছা, আর প্রাপ্য নোট হিসাবে কিন্তু আমাদের যে 4টা জাবেদা ছিল ওই 4টা জাবেদারই সবগুলো হিসাব কিন্তু এখানে কি এসেছে। এবং প্রাপ্য নোটের ব্যালেন্স হয়ে গেছে কি? কোনো ব্যালেন্স প্রাপ্য নোট হিসাবে নেই। ডেবিট ক্রেডিট কাটাকাটি করে ব্যালেন্স 0 হয়ে গিয়েছে। আচ্ছা, একইভাবে সুদ খরচ নির্ণয় করতে গেলে সুদ খরচ নির্ণয় করাটাও খুবই সহজ। সুদ খরচ নির্ণয় করতে গেলে শুধুমাত্র সুদ খরচটা যেহেতু ডেবিট দিকে আছে, ক্রেডিট দিকে আমার হচ্ছে 375 টাকা এবং 120 টাকা কি ক্রেডিট ব্যালেন্স হিসাবে যোগ করে দেখাতে হবে, তাই না? ছকটা আমাদের এরকমই হবে। এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। সুদ খরচ হিসাব, হ্যাঁ, সুদ খরচ হিসাবের একটা খতিয়ান এখানে করার কথা বলেছিলাম। আচ্ছা, তাহলে অঙ্কটা মোটামুটি আজকে এখানেই শেষ। আচ্ছা, আর এই চ্যাপ্টারে এই যে অঙ্কটা আজকে করানো হলো, তোমাদের শেষ করানো হলো, এই ধরনের যে আরও অঙ্ক রয়েছে সে অঙ্কগুলো অনুশীলনের মাধ্যমে এই অঙ্কটা তোমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে এবং সেটা তোমাদের পরীক্ষার সময় সেটা কাজে লাগবে। অঙ্কটা শুধু ম্যাডাম যে বুঝিয়ে দিলেন
শুধু এই ক্লাসগুলো করার থেকে নিজেরা যত বেশি অনুশীলন করবে তত বেশি কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।